হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত জানাই বং মুভি এক্সপ্লেইন চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তামিল সিনেমার এক বিশাল বাজেটের এবং ভীষণ আলোচিত সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটাকে সংক্ষেপে সবাই বলে গোট। এই ছবিতে ডাবল রোলে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাথি বিজয়। ছবির পরিচালক ভেঙ্কট প্রভু। মুভিটা আসলে অ্যাকশন, ইমোশন, থ্রিল, টুইস্ট সবকিছুর মিশ্রণ। তবে শুধু বিনোদনই নয়, এর ভেতরে একটা গভীর পারিবারিক গল্পও লুকিয়ে আছে। বাবা ছেলের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, বিশ্বাসঘাতকতা, এগুলোই গল্পের কেন্দ্রবিন্দু। আজ আমরা পুরো মুভিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশদে আলোচনা করব, সাথে এর থিম, টুইস্ট আর লুকানো বার্তা নিয়েও কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো শুরু করা যাক। ছবির ওপেনিং সিকোয়েন্স আমাদের নিয়ে যায় 2008 সালে। এখানে আমরা প্রথমবার দেখি এম.এস. গান্ধীকে, যিনি তামিল সুপারস্টার বিজয়ের অন্যতম শক্তিশালী রূপ। তিনি কাজ করছেন এসএটিএস, স্পেশাল অ্যান্টি টেরোরিজম স্কোয়াডে। প্রথমেই মনে রাখতে হবে, গান্ধী একজন অত্যন্ত সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক অফিসার। কিন্তু তার জীবনের একটি ট্র্যাজেডি হল, দায়িত্ব আর পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি বারবার সমস্যায় পড়েন। সেই সময় এসএটিএসের হাতে আসে এক ভয়ঙ্কর তথ্য। একজন প্রাক্তন অফিসার, রাজীব মেনন, যাকে তারা বিশ্বাসঘাতক মনে করে, সে একদল সন্ত্রাসীর সাথে মিলে ইউরেনিয়াম পাচার করার চেষ্টা করছে। মিশন লোকেশন: একটি চলন্ত ট্রেন, যেটা দিয়ে এই ইউরেনিয়াম পাচার করা হচ্ছে। গান্ধী তার টিমের সাথে ট্রেনে ওঠেন। টিমের সদস্য সুনীল থিয়াগোরাজান, কল্যাণ সুন্দরম, অজয় গোবিন্দরাজ, এরা সবাই এসএটিএসের দক্ষ অফিসার। প্রচণ্ড অ্যাকশন শুরু হয়। গুলি, হাতাহাতি, চেজ সবকিছুতে পরিচালক স্পষ্ট বুঝিয়ে দেন এই সিনেমা মাস এন্টারটেইনার হতে চলেছে। শেষ পর্যন্ত গান্ধী ও তার টিম ট্রেনটিকে ধ্বংস করতে বাধ্য হয়, যাতে ইউরেনিয়াম পাচার রোধ করা যায়। কিন্তু ট্রেন ধ্বংস মানে শুধু মিশন সফল নয়। এতে বিশ্বাস করা হয় যে মেনন ও তার গ্যাং মারা গেছে। এই ঘটনাই মূলত পুরো ছবির ভবিষ্যৎ গল্পের বীজ রোপণ করে। মিশনের পর আমরা গান্ধীর ব্যক্তিগত জীবনে প্রবেশ করি। তার স্ত্রী অনুরাধা, সংক্ষেপে অনু। তাদের ছোট ছেলে জীবন, বয়স প্রায় 5 বছর। এখানে পরিচালক খুব সূক্ষ্মভাবে দেখান, গান্ধী যদিও দেশ সেবার জন্য বাঁচেন, তবুও তার স্ত্রী ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। কারণ অনু মনে করেন গান্ধী তার পরিবারকে কখনো গুরুত্ব দেন না। গান্ধী চায় স্ত্রী ও সন্তানকে কাছে টেনে রাখতে, কিন্তু দায়িত্বের কারণে সেটা করতে পারে না। এই জায়গায় দর্শকরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, কারণ এখানে শুধু একটা অ্যাকশন হিরো নয়, বরং একজন সাধারণ মানুষ, যে দেশের জন্য কাজ করছে কিন্তু নিজের ঘর সামলাতে পারছে না। কিছুদিন পর গান্ধীকে আবার স্যাটসের একটি মিশনে যেতে হয়। লোকেশন ব্যাংকক। কিন্তু এইবার একটা বড় ভুল করে সে তার স্ত্রী অনু ও ছেলে জীবনকে সাথে নিয়ে যায়। কেন? কারণ অনু বারবার অভিযোগ করছিলেন যে গান্ধী কখনো তাদের সাথে সময় কাটায় না। তাই গান্ধী ভাবে, মিশনেও গেলে পরিবারের সাথে থাকলে হয়তো সম্পর্কটা একটু ঠিক হবে। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। গান্ধী মিশন চালাচ্ছিল, এদিকে হঠাৎ করে শত্রুরা হামলা চালায়। গুলির লড়াই, ধাওয়া সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। সেই বিশৃঙ্খলার মধ্যে ছোট্ট জীবন হারিয়ে যায়। পরে পুলিশ একটি দগ্ধ দেহ উদ্ধার করে, যা দেখতে জীবনের মতো। সবাই ধরে নেয় জীবন মারা গেছে। এই মুহূর্তটাই সিনেমার প্রথম বড় ইমোশনাল শক। গান্ধী পুরোপুরি ভেঙে পড়ে, আর অনু তাকে দায়ী করে এই ঘটনার জন্য। ব্যাংককের ঘটনার পর গান্ধীর জীবন আর আগের মতো থাকে না। অনু ধীরে ধীরে গান্ধীর থেকে আলাদা হয়ে যায়। পরে অনু একটি মেয়ে সন্তান জন্ম দেয়, নাম রাখে জীবিতা, কিন্তু পরিবার আর একসাথে থাকে না। এদিকে গান্ধীও স্যাটসের কাজ ছেড়ে দেয়।
সে এখন সাধারণ একটা চাকরি করে চেন্নাই এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার হিসেবে। এখানে দর্শকরা প্রথম বুঝতে পারে গোট সিনেমা শুধু একটি অ্যাকশন ফিল্ম নয়, বরং একটি পারিবারিক ড্রামা যেখানে দায়িত্ব, অপরাধবোধ আর হারানোর বেদনা মিশে আছে। এখন সামনে আসবে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ১৬ বছর পর বর্তমান সময়ে যখন গান্ধীর অতীত আবার তার সামনে ফিরে আসবে, আর তখনই দর্শকরা জানতে পারবে ছোট্ট জীবন আসলেই মারা গেছে নাকি এখনও বেঁচে আছে। ব্যাংককের সেই ভয়ঙ্কর ঘটনার পর কেটে গেছে প্রায় ১৬ বছর। এখন আমরা আসি বর্তমান সময়ে ২০২৪। গান্ধীর জীবন সম্পূর্ণ বদলে গেছে। সে আর স্যাটসের অফিসার নয়, এখন তার পরিচয় চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার। জীবন শান্ত, নিয়মিত, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে গেছে। তার স্ত্রী অনুর সাথে সম্পর্ক একেবারেই শেষ। অনু এখন তাদের মেয়ে জীবিতাকে মানুষ করছে, তবে গান্ধী থেকে দূরে। এই অংশে স্পষ্ট বোঝা যায় পরিবার ভেঙে যাওয়ার কষ্ট গান্ধীকে প্রতিদিন তাড়া করে বেড়ায়। একদিন হঠাৎ করে গান্ধীর পুরনো সহকর্মীরা তার সাথে যোগাযোগ করে। নাজির, সিনিয়র অফিসার, কল্যাণ এবং স্যাটসের অন্য কয়েকজন। তারা গান্ধীকে মস্কোতে আসার জন্য অনুরোধ জানায়, কারণ সেখানে ভারতীয় দূতাবাসে একটা গুরুত্বপূর্ণ সিক্রেট ট্রেনিং মিশন হবে, যেখানে নতুন অফিসারদের তৈরি করা হবে। গান্ধী প্রথমে রাজি হয় না। সে বলে, আমি এখন এইসবের সাথে নেই, আমার সময় শেষ। কিন্তু পুরনো দেশপ্রেম, পুরনো টিমের ডাক আর নিজের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধ তাকে আবার মিশনের দিকে টেনে নিয়ে যায়। গান্ধী অবশেষে মস্কোতে যায়। এখানে সিনেমার ভিজুয়ালগুলো আরও গ্র্যান্ড হয়ে ওঠে। বিদেশি লোকেশন, নতুন অফিসারদের ট্রেনিং সিকোয়েন্স আর গুপ্তচর বৃত্তির আভাস, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই ঘটে বড় বিস্ফোরণ। ভারতীয় দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়। বিশৃঙ্খলার মধ্যে গান্ধী দেখে এক যুবককে, যিনি অস্বাভাবিক দক্ষতায় লড়াই করছে। আর অবাক করার মতো বিষয় হল, সেই যুবক দেখতে একেবারে তার মৃত মনে করা ছেলে জীবনের মতো। অবিশ্বাস্য টুইস্ট, জীবন বেঁচে আছে। এই মুহূর্তটা সিনেমার সবচেয়ে শকিং টুইস্ট। গান্ধী বুঝতে পারে তার ছেলে আসলে মারা যায়নি। সে বেঁচে আছে, বড় হয়েছে, আর এখন একজন প্রশিক্ষিত যোদ্ধা। কিন্তু এখানেই ধোঁয়াশা শুরু হয়। এই জীবন কি সত্যিই তার ছেলে, নাকি শত্রুরা কারো মুখে পরিবর্তন এনে গান্ধীকে বিভ্রান্ত করছে? আর যদি সত্যিই সে তার ছেলে হয়, তাহলে গত ১৬ বছর সে কোথায় ছিল? দর্শকরা এখানেই সিটের ধারে বসে পড়ে, কারণ সিনেমার রহস্য আরও গভীর হতে থাকে। ধীরে ধীরে সত্যি প্রকাশ পায়। হ্যাঁ, এই যুবকই আসল জীবন, যাকে সবাই মৃত ভেবেছিল, কিন্তু সে বেঁচে ছিল রাজীব মেননের হাতে। মনে আছে তো, ২০০৮ সালের ট্রেন মিশনে যে বিশ্বাসঘাতক অফিসার রাজীব মেনন মারা গেছে বলে মনে করা হয়েছিল? আসলে সে মারা যায়নি। মেনন গোপনে জীবিত থেকে যায়, আর ছোট্ট জীবনকে অপহরণ করে নিজের কাছে রাখে। রাজীব মেনন বছর বছর ধরে জীবনকে নিজের মতো করে গড়ে তোলে। তাকে শেখায় যে তার বাবা গান্ধীই তার সর্বনাশের আসল কারণ। শেখায় যে গান্ধীর জন্যই সে মায়ের থেকে দূরে হয়েছে, শৈশব হারিয়েছে। তাকে প্রশিক্ষণ দেয় আধুনিক অস্ত্র, যুদ্ধকৌশল ও সন্ত্রাসবাদী আদর্শে। ফলে জীবন বড় হয়ে ওঠে একজন দক্ষ, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত যুবক। তার মনে প্রচণ্ড রাগ জমে যায় নিজের বাবার বিরুদ্ধে। এই জায়গায় দর্শকরা দ্বিধায় পড়ে যায়। আমরা বুঝতে পারি জীবন আসলে ভিকটিম, কিন্তু সে এখন শত্রুর হাতিয়ার। এখন গল্পটা একেবারে নতুন মোড় নেয়। গান্ধীর সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, তার নিজের ছেলে। এখান থেকে সিনেমার আবেগ ও টানটান উত্তেজনা আরও বেড়ে যায়। কারণ এখানে যুদ্ধ শুধু দেশ শত্রুর বিরুদ্ধে নয়, বরং একজন বাবার নিজের রক্তের বিরুদ্ধে। রাজীব মেননের হাত ধরে জীবন এখন এক ভয়ঙ্কর মিশনে নেমেছে। তার টার্গেট মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট। সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হবে,
আর তার ভেতরেই লুকানো আছে ভারতের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মেনন চায় বিশাল স্টেডিয়াম বিস্ফোরণ ঘটাতে। যদি সেটা সফল হয়, শুধু ভারত নয়, গোটা বিশ্বে ভারতীয় গুপ্তচর সংস্থার ভাবমূর্তি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আর এই পরিকল্পনার লিডার বানানো হয়েছে জীবনকে। সে বিশ্বাস করে এই কাজ শেষ হলেই সে প্রমাণ করবে তার বাবা আসলে দুর্বল, আর সেই সত্যিকারের যোদ্ধা। গান্ধী জানতে পারে এই ষড়যন্ত্রের আসল চালক তার নিজের ছেলে। তার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। সে কি একজন অফিসার হিসেবে নিজের ছেলেকে গুলি করবে, নাকি একজন বাবা হিসেবে ছেলেকে ফেরানোর চেষ্টা করবে? এই দ্বন্দ্বই সিনেমার আবেগকে একেবারে অন্য স্তরে নিয়ে যায়। স্টেডিয়ামের বিস্ফোরণ ঠেকাতে গান্ধী ও তার টিম অপারেশন চালায়। তখনই প্রথমবার বাবা আর ছেলে মুখোমুখি হয়। দৃশ্যটা শিহরণ জাগানো। জীবন মুখে ঠান্ডা হাসি নিয়ে বলে, তুমি বাবা হওয়ার যোগ্য নও। 16 বছর আগে যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে আমি আজ এই জায়গায় আসতাম না। গান্ধী ভাঙা গলায় উত্তর দেয়, আমি ভুল করেছি, কিন্তু আমি দেশকে বেছে নিয়েছিলাম। আজ যদি চাই, আমি দেশকেও বাঁচাবো আর তোমাকেও। এই কথোপকথনটা শুধু দুই চরিত্রের নয়, বরং একটা প্রজন্মের সংঘাত। কর্তব্য বনাম পরিবার, দেশ বনাম রক্তের সম্পর্ক। জীবন ও তার টিম স্টেডিয়ামে গোপনে বোমা লাগিয়ে দেয়। কাউন্টডাউন শুরু হয়ে যায়। দর্শকদের শ্বাসরুদ্ধ হয়ে যায়। মাত্র কয়েক মিনিট আছে। এদিকে গান্ধী ও তার পুরনো টিম প্রবল লড়াই করে ভেতরে ঢোকে। হেলিকপ্টার চেজ, শার্পশুটারদের গুলি বিনিময়, বোমা ডিঅ্যাক্টিভেশনের রেস, সব মিলিয়ে সিনেমার এই অংশ একেবারে হলিউড লেভেল অ্যাকশন।